পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ভানুকে বলছে যে কথা বলার ম্যানার্স জানো না, এটা কিভাবে কথা বলছো তুমি। তো এবারই এরা বলছে আর কি, চিত্রা বলছে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, কিন্তু বারবার করে বলছি দাদাকে বোঝাও, নাহলে সর্বনাশের কি দেখেছো, আরো বড় সর্বনাশ হবে, তাই বলছে। তো তটিনী কিন্তু এমনিতেই প্রমাণ না পেলে নন্দিনীকে ধরেও নিয়ে যাবে, অ্যারেস্ট করবে। তো সত্যজিৎ বলছে প্রয়োজন পড়লে করবে। তো জিৎ বলছে কি কথা বলছো, কেমন বাবা তুমি। তো বলছে জিৎ, আমি এতদিনে বুঝতে শিখেছি, হ্যাঁ, যে সম্পর্কের থেকে না ডিউটিটা অনেক বড়, ঠিক আছে, তাই জন্য প্রয়োজন পড়লে করবে, তাতে কোনো অসুবিধে নেই। আর সত্যের সাথ দেওয়াটা খুব বিশেষ করে জরুরি, সত্যজিৎ বলছে। ওই যে আমার জামাই একটা কথা শিখিয়েছে না বাচ্চাদের, আমরা ভয় আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না, ভাই মরবো না। তাই আমিও বলছি কথাটা, আমি ভয় করব না, ভয় করব না। তখন হাততালি বাজাতে বাজাতে ওপর থেকে নন্দিনী নামছে। তো আয়ুষিও নামছে সঙ্গে। বলছে জেঠুর কোনো কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই, তাই তো বিজিতকে বের হতে সাহায্য করছে না, কিচ্ছু মনে নেই। তো আরাধ্যার মা বলছে তোদের রেজিস্ট্রিটাও তো হতে দেয়নি পর্যন্ত এই তটিনীরা, বিয়েটাও এমনকি হতে দেয়নি। আরাধ্যা বলছে বলছে হ্যাঁ তাই তো, একদমই ঠিক। নন্দিনী তো উল্টো পাল্টা ভাবে কথা বলছে তার বাবার সাথে, তার বাবা রেগে গেছে, ইউ আর গোয়িং টু ফার। আর ওদিকে আমার মা বলছে তুই কি ভদ্রতা সভ্যতা সবকিছু ভুলে গেছিস। আনু বলছে উনিও তো ভুলে গেছেন, যাদের সাথে কথা বলছেন উনি তারা তার মেয়ে, ভাই, ভাইপো, ভাইজি, এরা হয়। আয়ুষী বলছে ওই শিবপ্রসাদ গাঙ্গুলি আর ওই তটিনী গাঙ্গুলি মিলে আমার জীবনটাকে জাস্ট ছারখার করে দিয়েছে, ছারখার করে দিয়েছে। আরাধ্যার মা বলছে ওদের তো কিছু যাই আসে না। তখন প্রাচী বলছে ভুল করছো, যাই আসে, জেঠু বারবার করে বারণ করেছিল ওরকম একটা ক্রিমিনালের সাথে বিয়ে না দিতে, সম্পর্ক না জুড়তে, কিন্তু আয়ুষীরা তোমরা কেউ শোনোনি। বলছে আর আয়ুষী, তুই আর বর্দি ভাই যেটা করেছিস না, সেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, তোদের নাটকটা। নন্দিনী তো চিৎকার করে ওঠে প্রাচী বলে যে তুইও কি ওই বাবাদের দলে নাম লেখালি নাকি। তো বাকিরা বলছে হ্যাঁ ও তো প্রায়ই করে থাকে, ওদের দলেই তো। তো সত্যজিৎ বলছে চুপ করো তোমরা, আর আমার এসব ভালো লাগছে না। তখন কর্ণ বলছে আপনি এইভাবে খেলতে নেমে মাঠ ছেড়ে চলে যাচ্ছেন, এটা তো হতে পারে না। সত্যজিৎ বলছে যে জীবনটা না খেলা নয়। সত্যজিৎ বলছে যে আমি পরিষ্কার বুঝতে পারছি আপনারা জীবনটাকে একটা খেলা বানিয়ে রেখেছেন। কর্ণ বলছে হ্যাঁ তো, জীবনটা তো একটা খেলাই তো, আর আমি কোনো গেমে হারতে রাজি নই। নন্দিনী বলছে আমিও তাই, কোনো খেলাতেই হারতে রাজি নই। নন্দিনী বলছে বিজিতের হয়ে আমি লড়বো, আর যে করে হোক বিজিতকে ঠিক বার করবো, তাই বলছে। সত্যজিৎ বলছে পারবে না নন্দিনী, অনেক বড় খাই, পারবে না। বলছে বিজিত যা অন্যায় করেছে, যত অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। আরাধ্যার মা তো বলছে ত্রিপর্ণা যে শাস্তি যদি পাই তো তুমিও শাস্তি পাবে, তুমিও তো সমান দোষে দোষী। তো জিৎ মুখার্জি বলছে বুঝতে পারছো না, দাদা হচ্ছে পাকাল মাছের মতো, যখনই ধরতে যাবে হাত ফসকে যাবে। তো তটিনীর মা কিন্তু খুব রেগে যাচ্ছে। তো সত্যজিৎ বলছে জিতকে এখনো সময় আছে, কিন্তু শুধরে যা, নাহলে কিন্তু কপাল খারাপ আছে। তো নন্দিনী বলছে চিন্তা করবেন না, লটা আমার খুব ভালো করেই জানা আছে। সত্যজিৎ বলছে কেন, সেদিন যে দিদি গিয়ে বড় বড় কথা বললে তটিনীকে যে তুমি আর কালো পোশাকটা পরবে না, অবশ্য তোমার তো এখন অনেক সম্পত্তি, অভাব নেই। তখন বলছে তুমি কি জেলাস বাবা আমার সম্পত্তি দেখে। তখন তো তটিনীর মা এমন রেগে যায় যে নন্দিনীকে এক চড় মারতে যায়, আর যেই চড় মারতে যায় নন্দিনী তার মায়ের হাতটা ধরে নেয় আর হাত নামিয়ে দেয়, বলছে গায়ে হাত দেবে না মা, তাই বলছে। সত্যজিৎ কিন্তু বারবার করে বারণ করছে জিৎকে যে এইসব করিস না, বিজিত ছেলেটা ভালো না, নিজের মেয়ের জীবনটা নষ্ট করিস না। বলছে প্লিজ দাদা প্লিজ, এইসব কথা বলো না তো, বেরোবো তো ঠিকই এইসব থেকে, কিন্তু বিজিত বেরোবে, আমরা নয়। আর আমার মেয়ের সাথে আমি ওর ধুমধাম করে বিয়ে দেবো, আর তুমি দাঁড়িয়ে থেকে ওদের বরণ করবে। বলে না, কখনো না। তটিনীর মা বাবাকে খুব করে জোর করা হচ্ছে, ওর মাকে বলছে ফোন করো, ফোন করে বলো বিজিতকে ছাড়তে, আর নন্দিনী কোনো মতেই এভিডেন্সগুলো ফেরত দেবে না, তাই বলছে। ওর মা তো বলছে না আমি পারবো না, বলছে পারতে তোমাকে হবেই। যে চেষ্টা করেছিল ও আমাকে ধরার চেষ্টা করেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে কর্ণ চ্যাটার্জি আমাকে বের করে নেয়, তাই ওর কিচ্ছু করার ক্ষমতা নেই। আমিও দেখতে চাই ও অ্যাডভোকেট নন্দিনী মুখার্জিকে কি করে অ্যারেস্ট করে, এভাবে বলছে। এবার তটিনীর মা তো কিছুতেই ফোন করবে না, কিন্তু সবাই মিলে খুব প্রেশার দিচ্ছে, ফোন করতেই হবে, ফোন করো বলেই যাচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে যে পরশুরাম কিন্তু সেই গ্রামে গিয়ে উপস্থিত হয়েছে, শিবানীর ঠিকানাতে। তো দেখেই মনে হচ্ছে অনেক গরিব মানুষ, মাটির বাড়ি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে, আর বাইরে দিয়ে একটা তালা মারা আছে। আর কোনো ক্রমে সেই তালাটা ভেঙে পরশুরাম ভেতরে ঢোকে। তো ভেতরে সেরকম কিছু নেই, সব ভাঙাচোরা জিনিস পড়ে আছে, এক জায়গায় লণ্ঠন পড়ে আছে, এক জায়গায় কিছু জামা কাপড় পড়ে আছে, আর সব ধুলোবালি মাখা, আর সব ছিঁড়ে খুঁড়ে বহু বছর ধরে ওরম করে পড়ে আছে দেখেই মনে হচ্ছে। আর একটা জায়গায় সেলাই মেশিন, সব ভাঙাচোরা অবস্থায় এবড়ো খেবড়ো অবস্থায় পড়ে আছে। তো সব জায়গা কিন্তু পরশুরাম বেশ ভালো করে দেখছে যে কোথাও কোনো ক্লু পায় কিনা। তো খুঁজছে খুঁজছে বেশ কিছুক্ষণ ধরে খুঁজছে। তো
খুঁজতে খুঁজতে কিছু বাক্স পাচ্ছে। তো সেই বাক্সগুলোতেও খুঁজে খুঁজে দেখছে, কিন্তু সেরকমভাবে কোনো কিছুই পাচ্ছে না। আর যথেষ্ট ধুলোবালি পড়ে আছে, জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে আছে। তো তবুও ও একাই গেছে, ও একাই সেই জিনিসপত্রগুলোকে খোঁজার চেষ্টা করছে। তো এবার সব জিনিসপত্র ভালো করে খুঁজতে খুঁজতে কিন্তু একটা ছবি পায় পরশুরাম, একটা মেয়ের ছবি। তো সেই ছবিটা দেখে কিন্তু কাঁদতে থাকে। ছবিটার মধ্যে দু এক ফোঁটা করে চোখের জল পড়ছে। পরশুরামের মনটা খুব খারাপ হয়ে যায়, কাঁদছে। তখন সঙ্গে সঙ্গে তটিনীকে ফোন করে। তটি তখন বাইরে কোথাও গেছিল। তো তটিনীকে ফোন করে বলছে, শিবানী আমার বোন তটিনী, শিবানী আমার বোন, শিবানী গাঙ্গুলি, এই বলে খুব কাঁদছে। তটিনী বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি ওখানে, তোমার ওখানে আমি এক্ষুনি আসছি। এই বলে তটিনী কিন্তু রওনা হয়ে যায়। আর ওদিকে পরশুরাম তো কাঁদছে। কাঁদতে কাঁদতে কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু গুন্ডা তাকে ঘিরে ফেলে। তো এবার তো পরশুরাম সেই রাগের মাথায় গুন্ডাগুলোকে একদম মারছে মারছে মারছে। কিছু গুন্ডাকে মেরে যখন বাইরে আসে, তখন দেখা যাচ্ছে যে একজন মহিলা তাকে আড়াল থেকে দেখছে, সমানে দেখছে। এবার পরশুরাম যখন বাইরে আসে, বাইরে আসার পর দেখা যাচ্ছে যে আরও কিছু গুন্ডা কিন্তু তাকে ঘেরাও করে ফেলেছে। এবার তো পরশুরাম তাদেরকেও মারছে, উঠিয়ে উঠিয়ে ফেলছে পুরো। এবার বেশ কিছুক্ষণ ধরে এই মারামারি চলছে, আর সেই মহিলা কিন্তু আড়াল থেকে দেখেই যাচ্ছে। এবার দেখা যাচ্ছে যে মারতে মারতে, অনেকক্ষণ ধরে মারতে মারতে, এবার একটা গুন্ডা কিন্তু পরশুরামকে পেছন থেকে মেরে দেয়। তো তবুও ওকে তো এত সহজ নয় ঘায়েল করা। এবার সেই অবস্থাতে পরশুরাম রেগে গিয়ে কিন্তু তাকে আবার এমন মারে, একদম প্রত্যেকটার অবস্থা কিন্তু খারাপ করে ছেড়ে দেয়। আর সেই মহিলা কিন্তু অনবরত দাঁড়িয়ে সেসব দেখেই যাচ্ছে। তো এরপরে পরশুরামের মার খেয়ে কিন্তু সব কটার অবস্থা খারাপ, কে চলতে পারছে না, কে হাঁটতে পারছে না, মানে উঠতে পারছে না, এরকম অবস্থা। ওই অবস্থায় সব কটা কিন্তু ওখান থেকে পালিয়ে যায়। এবার যে সেই মহিলা, যে মহিলা আড়াল থেকে দেখছিল, এবার পরশুরাম ঘুরতে গিয়ে কিন্তু সেই মহিলাকে দেখে ফেলে। এবার পরশুরাম যে দেখে ফেলেছে, সেই মহিলা বুঝতে পেরেছে। এবার সে কিন্তু ভয় পেয়ে যায়, চোখ বড় বড় করে তোলে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো নিশ্চয়ই তোমাদের আজকের পর্ব ভালো লেগেছে, যেখানে শিবানী মেয়েটিকে, যেই রহস্যটা জানার জন্য আমরা সবাই অপেক্ষায় ছিলাম, যে কেন শিবানীর নাম শুনলে পরশুরাম এতটা আপসেট হয়ে পড়ছে। তো এই শিবানী আর কেউ নয়, শিবানী হচ্ছে পরশুরামের বোন। এবার কেন সে বোনের খোঁজ খবর নিত না, বা এতটা দূরে কি করে, কেন সে তার ফ্যামিলি থেকে দূরে, বা কি করে কি এইসব, মানে সবাই আমাদের মনে একটা তো প্রশ্ন উঠছে যে পরশুরাম এত বড় মাপের একটা অফিসার, শিবানী এরকম অবস্থায় বাড়িতে থাকতে, এতটা গরিব মানুষ, বা তার খোঁজ পাওয়া যাচ্ছে না, তাহলে কি পরশুরামের সাথে কোনো রকম কোনো যোগাযোগ ছিল না? এই সব কিছু কিন্তু আমরা আগামী এপিসোডগুলোতে ধীরে ধীরে জানতে পারবো। তো পরের দিনের চমক, সেই যে পরশুরামদেরকে অফিসে এক চিঠি লিখেছিল মিস নন্দা, তো যে পরশুরামদের ডেকেছে এখানে এই মানে শিবানীর খোঁজ খবর করার জন্য, সম্ভবত এই সেই মহিলা। তো পরশুরাম বুঝতে পেরে তাকে বলবে, আপনি সেই চিঠিটা লিখেছিলেন আমাকে, তাই না? কিন্তু সেই মহিলা কিন্তু বলবে, না আমি কাউকে কোনো চিঠি লিখিনি, মানে সে সমানে না বলে যাবে। আর পরশুরাম বুঝতে পারবে সে মিথ্যে কথা বলছে। আর তাদেরকে কিন্তু ফলো করবে আরেকটা গুন্ডা। তো দেখতে পাবো আমরা এই সমস্ত কিছু আগামী দিনের রিভিউতে। সবাই অপেক্ষায় থাকবে। আজকের রিভিউ ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভালো থেকো সবাই। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।